জানে কিছু একটা, কোনো কিছুই মানে জানার বাইরে রাখা যাবে না। আমাদের ইসলামী আন্দোলনকে সফল করতে গেলে যতগুলো প্রতিবন্ধকতা আছে, প্রত্যেকটা প্রতিবন্ধকতাকে আমাদের মারিয়ে আমাদের সেই স্বপ্নের জান্নাতে চলে যেতে হবে ইনশাআল্লাহ। সেই কারণে আমরা আজকে, আমি শুধু কথা বলবো না, আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতেও চাই। আমার সময় হয়তো এক ঘন্টা যাক, আলহামদুলিল্লাহ। এরপরে যে কথা আলোচনা আসবে সালাউদ্দিন বাবর ভাই, আমার জীবনের প্রথম চিত্রকূটার উনি। তো যাই হোক, আমি আমার পরিচয়টা একটু খুব সংক্ষেপে দিই। আমার নাম হচ্ছে মাহমুদ সোহেল, আমি জিটিভির বিশেষ প্রতিনিধি আর জিটিভির ডিজিটাল হেড ছিলাম। পরে প্রমোশন দিয়ে আমাকে আমি টেলিভিশনে এসেছে। ছিলাম সেই তারিখটা এখনো মনে আছে, 4/4/4 তারিখে আমার সাংবাদিকতা যাত্রা শুরু। আর জীবনের প্রথম আমি দাঁড়িয়ে সেভ করেছিলাম 5/4/4 তারিখে, সেটাও মনে আছে। সংগঠনের সিদ্ধান্তেই আমি দাঁড়িয়ে কেটেছিলাম ফার্স্ট। তো আলহামদুলিল্লাহ আবার দাঁড়িয়ে রেখেছি। এখন হয়তো পট পরিবর্তন হচ্ছে, ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে রেখে চলতে পারবো, এই কারণে হয়তো রেখেছি। যাও, তো সাংবাদিকতা তখন ছাত্রদল ছাত্রলীগ উভয় পক্ষ থেকে কয়েকবার আমি হত্যার হুমকি পেয়েছি। জিডি করা, সেই জিডি এখনো আছে শাহবাগ থানায়। তো এগুলো কেন বলছি, মানে আমার পরিচয়ের মধ্যে এই কথাগুলো কেন বলছি, সাংবাদিকতা যে আপনার যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো আপনার কিছুটা ধারণা পাওয়ার জন্য। আবার সাংবাদিকতা অনেক পাওয়ারফুল জিনিস, সেটাও আপনি এর মধ্যে পাবেন এই আলোচনার মধ্যে। তো যখন ক্যাম্পাসে পড়ি শেষ করি, তারপরে দিগন্ত টেলিভিশন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরেই দিগন্ত টিভিতে আমি জয়েন করি। দিগন্ত টিভি আসার আগে আমি রেডিও তেহরানের ঢাকা সংবাদদাতা ছিলাম। তো সেখান থেকে দিগন্ত টিভিতে যাই, দিগন্ত টিভিতে চাকরি করি যতদিন বন্ধ না ছিল। তারপরে এসি টিভিতে যাই, এসি টিভিতে যাওয়ার পরে তৎকালীন যে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির মামলা হয় আমার বিরুদ্ধে, এবং মামলা হলে সেই মামলার তথ্য কোথাও প্রকাশ করা যাবে না এই শর্তে আমাকে সচিবালয়ে ডেকে নিয়ে আমাকে গুমের হুমকি দেওয়া হয়। অনেক রকম আমার পরিবার নিয়ে নানান কথাবার্তা বলা হয়, অনেক কিছু করবে, এই করবে, সেই করবে, আমি যদি আওয়াজ করি। তো ঢাকা থেকে রংপুরে মামলা হয়, রংপুরে 4-5 বার যে আমি মানে অসময়ের মতোই সেখানে যে হাজিরা দিতে হয়েছে, যেটা আপনারা অনেক ভালো, আমাদের যে অভিজ্ঞতা বেশি আপনাদের, কিন্তু কোথাও আওয়াজ করতে পারি না। মানে কোনো পত্রিকায় নিউজ আসে নাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ঢাকা সাংবাদিক ইউনিয়ন, কেউ কাউকে জানাইতে পারি না, কারণ জানালে এসএটিভি বন্ধ করে দেবে, এই হুমকি দিয়েছে। এরপর এসএটিভির পরে আমি যাই, ওইখানে চাকরি চলে গেল, নিউ নেশনের এসএটিভি কাজ করি, নিউ নেশনের পর আজকের পত্রিকায় কাজ করি, সেখান থেকেও আমার চাকরি চলে যায়। মানে কাজের যোগ্যতার অভাবে না, আমি জামাত শিবির করি এই সন্দেহে, দিগন্ত টিভিতে চাকরি করেছি এই সন্দেহে। এরপরে যাই এটিএন নিউজে, তারপরে দেশ টিভিতে, সবশেষ কালবেলাতে, কালবেলার পরে হচ্ছে এখন আছে আমি জি টিভিতে। তো এই যে লম্বা পথ পরিক্রমা, এতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অল্প দিন করে বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে মানে সব কিছুর পেছনে আল্লাহর কল্যাণ আছে, এটা আমি সবসময় বিশ্বাস করি। যেমন এতগুলো অফিসে কাজ করেছি বলে সবশেষ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম, মাত্র 10 দিন ক্যাম্পেন করে আমি 200 ভোটের ব্যবধানে জিতে গিয়েছি আলহামদুলিল্লাহ। কারণ ওই যে অনেকগুলো অফিসে আমি কাজ করেছি, কোনো অফিসে কাজ করতাম 1 বছর 1.5 বছর যেতে না যেতেই আবার আমার চাকরি চলে যেত। তার মানে ওই মানুষগুলোর সাথে সুসম্পর্ক হয়ে গেল। মানে প্রত্যেকটা আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায়, তারা যদি রাস্তায় হোঁচট খায়, তার মধ্যেও কল্যাণ আছে, এটা মনে করবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা সাংবাদিকতার খুব বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। তার আগে সংবাদ সম্পর্কে আপনাদের একটু ছোট্ট ধারণা থাকা উচিত। সংবাদ আসলে কোনটা বা সংবাদ কি? সংবাদের আরেকটা বাংলা হচ্ছে বার্তা, বার্তার আরবি কি কেউ বলতে পারবেন? বার্তার আরবি খবর। আরো আছে সিনোনিম বলেন, নাবা, নাবা মানেও বার্তা, ঠিক না? এখন এই নাবা যে বার্তা, যে বার্তা বহন করে, তাহলে নাবা যদি বার্তা হয়, তাহলে যিনি বার্তা বহন করেন তিনি নবী। মানে এটি কিন্তু নবিয়ানা কাজ, যেটা আবির হামজা সুন্দর করে বলেছেন, কিন্তু ওটা সাংবাদিকরা ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমাদের নিয়ত থাকবে যে আমি নবিয়ানা কাজটা করছি, আমি সত্য বার্তা বহন করছি, এর মধ্যে সব আছে, এর মধ্যে কল্যাণ আছে। আপনি যদি নিয়তটা ঠিক করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু সাংবাদিকতা করলে হবে না, মনে করতে হবে এটা ইবাদত।
যেমন আমি যখন দিগন্ত টিভিতে ছিলাম, আমি আওয়ামী লীগ মিট করতাম, আমি উঁচু করে যেতাম, আমি ধরে নিতাম যে আওয়ামী লীগ হতে যাচ্ছি, এটা আমার সাংগঠনিক কাজ, এটা আমি ধরেই নিয়ে যেতাম। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আগে অনেকে, আমাদের অনেক সাংবাদিক ভাই দেখবেন একসময় সদস্য ছিল, বড় দায়িত্বশীল ছিল, অনেক বড় ভাই উদাহরণ দিতে পারবো, আমার জুনিয়র ফ্রেন্ড অনেক উদাহরণ দিতে পারবো, যারা কিন্তু হারিয়ে গেছে। কেন জানেন? দুনিয়ার চাকচিককে ইবলিস তাকে ধরে ফেলেছে। মানে ওই যে নিয়তটা পরিশুদ্ধ না থাকলে শয়তান তো সবসময় আমাদের পিছনে লেগে থাকবে, খুব স্বাভাবিক। তো ভূমিকাতে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি এখান থেকে আগামী দিনে মতুর রহমান চৌধুরী বা মতুর রহমান প্রথম আলো বা মাহফুজ আলমের মতো কেউ বেরিয়ে আসেন, এটা অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ মানুষের অসাধ্য কিছুই না। আল্লাহ পাক মানুষকে এমন সম্ভাবনা দিয়ে পাঠিয়েছেন, মানুষ ইচ্ছা করলেই একটা কিছু অ্যাচিভ করতে পারে, যদি আল্লাহ সেটা তার জন্য কল্যাণকর মনে করেন। তো যাও, আমি সাংবাদিকতার আজকে ছোট্ট 4টা জিনিস বলবো, যে 4টা জিনিস আপনি কোনটা সংবাদ আর কোনটা সংবাদ না, এইটা বোঝাটা কিন্তু সাংবাদিকতার আমি মনে করি অর্ধেক কাজ। কোনটা সংবাদ হবে আর কোনটা সংবাদ হবে না, এটা বোঝা সাংবাদিকতার অর্ধেক কাজ। আর যারা সাংবাদিক, তাদের মধ্যে যারা এটা বুঝতে পারে যে কোন ঘটনাটা সংবাদ আর কোন ঘটনাটা সংবাদ না, যে যত ভালো বুঝতে পারে সে তত ভালো রিপোর্টার হতে পারে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কেউ যদি না বোঝেন তার হাত উঁচু করবেন, বুঝতে পারেন, অথবা কটলেস থাকবে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। মানে আমি শুধু বলবো, আপনারা শুধু শুনবেন, সেটা হবে না, তাহলে কিন্তু মানে জ্ঞানের আদান প্রদানটা হলো না। এই জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন না, হাত উঁচু করবেন। তো এটা হচ্ছে সংবাদ মূল্য, নিউজ ভ্যালু যেটাকে আমরা বলি, সংবাদ মূল্য আজকে আমি আলোচনা করবো। আপনারা 4টে জিনিস খালি নোট করবেন, 4টে জিনিস আমি বলছি এখন। এই 4টে জিনিসের মধ্যেই কোনটা নিউজ হবে, কোনটা নিউজ হবে না, কোনটা সংবাদ, কোনটা সংবাদ না, সেটা আপনারা আশা করি একটা ধারণা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো সবার কাছে কাগজ কলম থাকলে একটু দেখেন। সংবাদ মূল্য অথবা নিউজ ভ্যালু, যেটা একই কথা। সংবাদ মূল্য 4টি। 1 নম্বর হচ্ছে সময় উপযোগিতা, সময় উপযোগিতা। 2 নম্বর হচ্ছে নৈকট্য,